আচ্ছা, লোকে কি বই পড়ে? এখন কথা হচ্ছে কোনো পরিসংখ্যান দিয়ে তো বোঝা যাবে না, এবং যেরকম সুবোধদা বললেন, প্রচেতদা বললেন, দেবুদাও বলল যে প্রচুর বই বিক্রি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যান বলছে যে বই বেশি বিক্রি হচ্ছে, তার মানে লোকে বই পড়ছে নিশ্চয়ই। বইটা নিচ্ছে কি করে? সেই অচলপত্রে লেখা হতো যে বড়দের পরিবার এবং ছোটদের দুধ গরম করিবার একমাত্র কাগজ, কাভারে লিখে দিতেন দীপ্তেন্দ্র কুমার সান্যাল। তো এখন তো তার দরকার নেই, গ্যাস আছে, ফলে বইটা যে অন্য কারণে নিয়ে যাচ্ছে তা নয়, হয়তো পড়ার জন্যই নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পড়ছে কি? এর তো কোনো ক্ষেত্র সমীক্ষা হয়নি। এটা তো কেউ বাড়ি বাড়ি গিয়ে দাদা আপনি কটা বই পড়েছেন, তাহলে এই 13 নম্বর পাতা থেকে উত্তর দিন বলেনি কেউ। তা আমরা জানি না যে বই পড়ছে কিনা। আমরা যে বড় জোর যেটা করতে পারি, চারপাশে থাকি একটা আন্দাজ করতে পারি। প্রচেতদা যা বলেছেন, দেবজ্যোতিদা যা বলেছেন, তা হচ্ছে তারা বিশ্বাস করতে চান যে লোকে বই পড়ছে। এ হচ্ছে আমি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এরকম একটা কোটেশন বললুম। আমি চাই যে এটা হোক, চাই যা হোক, আর বাস্তবে যা হচ্ছে তার মধ্যে মিল থাকতে পারে, নাও থাকতে পারে। সুবোধদা যা বলেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। চিরকালই মানুষ বই কিনেছেন অনেক আর পড়েছেন কম, সে তো বটেই। একজন খুব বড় মানুষ ছিলেন, তার বাড়িতে প্রচুর বই সাজানো। তখন একজন বললেন, আচ্ছা আপনি কি এই বইগুলো পড়েছেন? তো না। তাহলে সাজিয়ে রেখেছেন কেন? বললেন দেখুন বিকিরণ হয়, একটা রেডিয়েশন হয়, তো একটা জিনিস রাখলে তার থেকে একটা রেডিয়েশন হয়, তার একটা সুবিধে আছে। এইবার এই যে প্রশ্নটা, এটা কিন্তু আগেও করা হতো। আচ্ছা, টেলিভিশন এসে গেছে, লোকে কি বই পড়ছে? সিনেমা এসে গেছে, লোকে কি বই পড়ছে? কারণ লোকের একটা গূঢ় সন্দেহ ছিল, লোকে সংস্কৃতির কাছে আসে কি জন্যে? আসলে আসে সময় কাটাবার জন্য। খুব কম লোক গভীরতার প্রত্যাশী হয়ে সংস্কৃতির কাছে আসে। আমার সময়টা যেন ভালো কেটে যায়। এবার আগে একটা বই ছিল, একটা ছোট্ট বাচ্চা, আমি তাকে বলেছিলাম আচ্ছা তুমি সারাদিন মোবাইল দেখছো কেন? আমরা জানো ছোটবেলায় কত বই পড়তাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলেছিল, তার কারণ তোমাদের ছোটবেলায় মোবাইল ছিল না। এটা অত্যন্ত ঠিক উত্তর। আমরা কি একটা মোবাইল পাশে আছে আর একটা বই পাশে আছে, এই অবস্থায় মোবাইল ত্যাগ করে না আমি আজ তলস্তয় পড়বো, কে ইউটিউব দেখবে, ছি, কে হোয়াটসঅ্যাপে চুটকি পড়বে, ছা, এরকম কি হয়, এই বলে বই বেছে নিয়েছিলাম? তা তো নয়। আমাদের সময় মূল বিনোদনটা ছিল বই, তারপর টেলিভিশন প্রচুর লোক দেখতেন টেকতেন। এখন মানুষের কাছে বিনোদন এমনভাবে চলে এসছে, এবং সেই বিনোদন দৃশ্য শ্রাব্য অডিও ভিজুয়াল মিডিয়াম যেভাবে চলে এসছে, তাতে একটা লোক সেইটা ছেড়ে বই পড়বে এইটা ভাবা শক্ত। এইবার দেখা যাক যে আমরা কি করে বুঝবো যে বই পড়ছে না? হয়তো পড়ছে, নিয়ে গিয়ে পড়ছে। এখন বই পড়লে সাধারণত একটা লোকের মধ্যে আমরা ধরে নিই যে ভাষা সম্পর্কে একটা ধারণা জন্মায়। মানে একটা কেউ সুবোধ সরকারের ঋক্ষমেশ কথা পড়লো, একটা কেউ প্রচিতগুপ্তর একটা বই পড়লো, একটা কেউ অমুক একটা বই পড়লো। এইবার তার মধ্যে একটা ভাষা কি করে প্রয়োগ করতে হয়, বাংলা ভাষাটা কতদূর যেতে পারে। এই যে অনিন্দবাবু যে কবিতাটা পড়ছিলেন, সেখানে এক জায়গায় বলেছিলেন যে ম্যাজিকের মতো গদ্য লেখেন কমল কুমার। আমাদের সময় কমল কুমার বুঝি না বুঝি একটু পড়ে নেওয়ার একটা চল ছিল, একটা দুটো লেখা পড়তে হবে, তা নইলে আড্ডায় যথেষ্ট ইন্টেলেকচুয়াল হিসেবে প্রতিষ্ঠা পাওয়া যাবে না। এখনকার মতন আতেল বললেই তাকে অনেক দূরে থাকবি, কোনোদিন প্রপোজ করবি না, এরকম একটা নিয়ম ছিল না তখনও। তখন আমরা 2-3 লাইন পড়তাম কমল কুমারের। এবার এই পড়লে টড়লে যেটা হয়, কথাবার্তা বা লেখালেখির মধ্যে কোথাও তার একটা ছাপ দেখা যায়, যে মোটামুটি বাক্য গঠন করতে পারে, সমাপিকা ক্রিয়া কাকে বলে জানে, শুদ্ধ বাংলা কিছুটা জানে। তা ফেসবুকে যখন আমরা কোনো লেখা পড়ি, বা হোয়াটসঅ্যাপে কোনো লেখা পড়ি, বা এখনকার কোনো ছেলে মেয়ের কথা যখন মাইকে শুনি, সকলের কথা বলছি না, বেশ কিছু মানুষ অত্যন্ত ভালো কথা বলেন, লেখেনও, কিন্তু অধিকাংশের লেখা বা বলা শুনলে মনে হয় যে বাংলা ভাষা কি করে প্রয়োগ করা হয় এ বিষয়ে কোনো রকম ধারণা এর কোনোদিন ছিল বলে মনে হয় না। শুধু তাই নয়, এ বিষয়ে কোনো ধারণা থাকা প্রয়োজন আছে, একটা ভাষাকে সশ্রদ্ধভাবে তার দিকে যাওয়ার কোনো প্রয়োজন আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বলে একটা কথা আছে, যে যার শ্রদ্ধা থাকে সেই জ্ঞানটা সংগ্রহ করতে পারে। সেই রকম কোনো ধারণা কারোর আছে বলেই মনে হয় না। যা খুশি বলছে, যা খুশি লিখছে, এবং তারপর তার সমালোচনা করলে বিচ্ছিরি রকমভাবে একটা তাকে অপমান করছে যে সমালোচনা করছে তার। আমার প্রশ্ন হলো, যদি লোকে বই পড়ছেই, যদি এতগুলো বই বিক্রি হচ্ছে, সুবোধ বলেছেন ইংরেজি বইয়ের থেকে হয়তো বেশি টাকা উঠছে, সেসব আমরা জানি না, বাংলা বই বিক্রি হচ্ছে, বাংলা বই পড়লো, পড়ে তারপর সে বাংলাটা একটুও বলতে পারছে না কেন, সে বাংলাটা গুছিয়ে লিখতে পারছে না কেন, এই জিনিসটা আমি বুঝতে পারি না। এবার এটা হতেই পারে যে আগেকার যুগেও, যেরকম সুবোধদা বলছিলেন যে আগেও লোকে বই কিনতো কিন্তু মোটেই পড়তো না, হতেই পারে। কারণ আমরা যখন বলি আমরা বই পড়তাম, প্রশ্ন হচ্ছে কি বই সে পড়তো। হয়তো খুব খুব মন দিয়ে সে পড়তো কতগুলো ম্যাগাজিন, যেখানে হয়তো লেখা আছে যে এইভাবে আলু ভাজা খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে। হয়তো সে খুব মন দিয়ে পড়তো 101 জোকসের একটা সংকলন,
সে বাড়ি নিয়ে গেছে কৌতুক নকশা, সেই পড়াটাকে আমরা কি বই পড়া বলবো, নাকি আমরা শুধু সিরিয়াস বই পড়াকে বই পড়া বলবো? আগেকার যারা ছিলেন আমাদের বাবা মা, তারা কি কাফকা ছাড়া চান করতেন না? তারা কি কমল কুমার ছাড়া ভাত খেতেন না? ব্যাপারটা কি এইরকম? তা হয়তো নয়। যখন আমরা বিদেশ যাই, এখানে অনিন্দবাবু বসে আছেন, আমরাও জানি যে অনেকে বিদেশ, কয়েকজন সুভদ্রা গেছিলেন কয়েকদিন আগে, সকলে খুব এই আমার ছেলেটা জানেন ভাবতে পারছি না আমি আশাপূর্ণা দেবী পড়বে না, কোনোদিন সুকুমার রায় পড়বে না, হ্যাঁ এরম বলেন। কিন্তু একটু যদি খোঁচান তাহলে দেখবেন তিনিও যে খুব আশাপূর্ণা বা সুকুমার পড়েছেন তা নয়, হয়তো ইন্দ্রজাল কমিক্স পড়েছেন, সে বেতাল টেতাল সব বাঁধানো ছিল। কিন্তু এখন বড় হয়ে গেছেন, সেই জন্য বড় হওয়ার সবচেয়ে বড় সুবিধে কি, কিছু অত্যাচারের ছোট ছোট মানুষ পাওয়া যায়, এই তুই পড়ছিস না, এই তুই হ্যান করে, চিরকাল ফেল করে এসছে, সেও ছোট ছেলেকে বলে তুই জানিস না কি করে হোমওয়ার্ক করতে হয়। তো সেইভাবে সেই লোকটাও যে খুব বই পড়েছে, সাংঘাতিক অপূর্ব অসাধারণ সমস্ত লেখাপত্র পড়েছে, ননী ভৌমিকের অনুবাদে একদম সমস্ত রুশ সাহিত্য পড়ে ফেলেছিল, ব্যাপারটা তা নয়। আন্তন চেকভ সে ভালো করে বানানটা হয়তো জানে না, কিন্তু এখন বলছে যে আমরা বই পড়তাম। বই পড়তো, কি বই পড়তো সেই সমীক্ষাও কিন্তু আমরা করিনি। আগেকার যে বই মেলা, যেখানে তদ্গত হয়ে একজন মানুষ বইয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, সেটা কি বই আমরা কোনোদিন ভেবে দেখিনি। না, বই তো পড়ছে বাবা, টিভি তো দেখছে না। এখন কোনো লোক যদি একটা যাচ্ছে তাই বই পড়ে, আর আরেকটা লোক সে একটা অত্যন্ত গভীর ও জটিল ওয়েব সিরিজ দেখে, তার মধ্যে কে ভালো কাজ করছে সেইটা আমরা বিচার করি না। তাই আমার মত হলো এই বিষয়ে আমরা কেউ নিশ্চিত নই যে বই পড়ছে না পড়ছে না। কেউ আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখিনি বই পড়ছে কি না, পড়লে কতটা মনে রাখছে, কতটা আত্মস্থ করছে, আর কতটা পড়েই ভুলে যাচ্ছে, কিচ্ছু আমরা জানি না। আমার মনে হয় আমি চারপাশে তাকিয়ে একটা নির্দিষ্ট ভাষার প্রতি শ্রদ্ধা, সেই ভাষাটা অভিনিবেশ সহকারে প্রণিধান করা, এইগুলোর স্বাক্ষর আমি খুব একটা দেখতে পাই না। তাহলে মানতে হবে পড়ছে কিন্তু পড়ে ভুলে যাচ্ছে, বা পড়ছে কিন্তু পড়ে বুঝতে পারছে না, বা পড়ছে কিন্তু ভুল জিনিসগুলো পড়ছে। তাই যদি হয় তাহলে পড়া আর না পড়ার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমার মত হলো, সত্যি সত্যি হিসেব করে বলতে পারবো না, কিন্তু চতুর্দিকে যা দেখি তাতে আমার মনে হয় বই পড়ছে না। প্রচেতদা বলেছেন দেবজ্যোতি মিশ্র মুখ তুলতে পারছেন না, সই করে যাচ্ছেন। সলিল চৌধুরী বিষয়ে বই লিখেছেন, 100টা লোক বহরমপুর থেকে এসছে, তারা শুধু দেবজ্যোতি মিশ্র মুখ দেখে এসছে না, 50 জন দেবুদার মুখ দেখে এসছে, 50 জন সলিল চৌধুরীর কাবার দেখে এসছে। কিন্তু বইটা পড়বে বলে কজন এসছে, কজন গিয়ে ওখানে পড়ে ওখানে রানার গানটাকে দেবুদা বিশ্লেষণ করছে, যে রানার গানটা এইখানে একটা লোক কেন এইভাবে চড়া দাগে চলে গেল, কেন রানারের ক্লান্তি এইবার চলে এলো গানের সম্পূর্ণ মন্থর সুরের মধ্যে দিয়ে। এইগুলোকে নিশ্চয়ই কয়েকজন পড়বেন, কিন্তু অনেক লোক বসে বসে এইটা পড়বেন যে হ্যাঁ সলিল চৌধুরী কিভাবে বাণী থেকে সুরে যাচ্ছেন। এইটা যদি হয় তাহলে আমি খুব খুশি হব, কিন্তু হওয়ার সম্ভাবনা কম। প্রচেতদা আমার নামটাও বলেছেন, চন্দ্রিলের যারা বক্তৃতা শোনে তাদের যদি সাহিত্যবোধ না থাকে। আরে বক্তৃতা শোনে এই কারণেই, অডিও ভিজুয়ালের কাছে মানুষ প্রধানত আসে কারণ এইখানে মাথা খাটাতে হয় না। একটা লোক বলছে শুনে ফেললো, আপনাকে কেউ বললো যে এক রাজা ছিল, আপনি একটা বইয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে একটা রাজা, তার একটা বিরাট একটা সভা, সেইখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এই পুরোটা কল্পনায় আপনার মন ফুটিয়ে তুলবে। এটাই হচ্ছে একটা বইয়ের জোরের জায়গা, এটাই একটা বইয়ের দুর্বলতারও জায়গা। কারণ যেই আপনি একটা ওয়েব সিরিজে প্রথম শটেই দেখবেন একটা বিরাট রাজসভা, বিশাল তার ঝাড় লণ্ঠন, রাজা বসে আছেন, এতগুলো সভাসদ, জাঁক জমক, আপনাকে কিছু বুঝতে হবে না, এটা সরাসরি আপনার মনের মধ্যে এসে প্রবেশ করে যাবে। এটাই হচ্ছে অডিও ভিজুয়ালের জোরের জায়গা। আর কারো কারো মতে এটা আবার অডিও ভিজুয়ালের দুর্বলতা, কারণ এখানে আমায় কিছু নির্মাণ করতে হয় না। এবার মানুষ স্বভাবত অলস, সে তার গাকেও নাড়াতে চায় না। আপনি ভাবতে পারছেন বেশ কিছুদিন আগে আপনাকে চ্যানেল চেঞ্জ করতে হলে উঠে গিয়ে খটাস করে চেঞ্জ করতে হবে, এখন ভাবলেও গায়ে জ্বর এসে যায়। কখনো হয়, রিমোট ছিল না। আজ থেকে কিছুদিন পর, আজ থেকে 10 বছর পর যখন আপনারা এখানে আলোচনা করবেন, তখন আলো পাখা সমস্ত রিমোট দিয়ে চলবে। তখন আপনারা বলবেন বাবা ভাবা যায় একদিন গিয়ে পাখাটাকে 5-এ, পাখাটাকে 3-এ, ওই আলোটা নেবানো, ওই আলোটা জ্বালানো করতে হয়েছিল। এই রকম দুর্দশা আমাদের ছিল। মানুষ কোনোদিন খাটতে চায় না। এবার সেটা শুধু বাইসেপের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা তার মনের ক্ষেত্রে প্রযোজ্য, মস্তিষ্ককেও সে খাটাতে চায় না। এবার যদি আমি একটা লিখিত বাক্য পড়ি, লিখিত বাক্য কি, কয়েকটা চিহ্নের সমাহার মাত্র, সেই চিহ্ন থেকে সেই কল্পনাটা আমার মনের মধ্যে নির্মাণ করতে হচ্ছে। আমি বললাম যে অপু দৌড়ে চলে গেল, তখন অপু এই মুখটা আমাকে নির্মাণ করতে হচ্ছে, নিশ্চিন্দিপুর আমাকে নির্মাণ করতে হচ্ছে, দৌড়ে কোন দিক দিয়ে গেল আমাকে ভাবতে হচ্ছে কল্পনায়। আর যদি আমি একটা সিনেমায় দেখি একটা ছেলে সুবীর বন্দ্যোপাধ্যায় দৌড়ে ওখান থেকে ওখানে চলে গেল, আমায় কিছু ভাবতে হচ্ছে না, মস্তিষ্ককে খাটাতে হচ্ছে না। হ্যাঁ, সিনেমাও এমন নির্মাণ করা যায়,
অডিও ভিজুয়াল মিডিয়ামে এমন অনেক কিছুই করা যায় যাতে মস্তিষ্ককে খুব খাটাতে হয়, কিন্তু আমি অধিকাংশ মূল স্রোতের কথা বলছি। সেই ক্ষেত্রে যদি আমার মস্তিষ্ককে খাটাতে না হয়, মানুষ সবসময় সেটা বেছে নেবে। কেন তুই হেঁটে যাস না কেন বাবু, তোর গাড়ি আছে তো কি হয়েছে, তুই হাঁট না, এটা বললে কেউ হাঁটে না। এখন হয়তো হাঁটে, তাকে ডাক্তার বলে দিয়েছে ওই স্মার্ট ওয়াচটা দেখে অতগুলো পা করতে হবে, কিন্তু সাধারণত কেউ হেঁটে চলে যায় না। তাহলে যদি আমি আলস্য উদযাপন করতে পারি, যদি আমি না খাটাতে পারি আমার মাথাকে, আমি খাটাতে যাবো কেন? আজ অব্দি পৃথিবীতে কোনো মানুষ তা করে আসেনি। সভ্যতার ইতিহাস হচ্ছে অলসের ইতিহাস। চাকা আবিষ্কার করেছে হাঁটবে না বলে, রিমোট আবিষ্কার করেছে টিভিটা গিয়ে চ্যানেল অমুক করবে না বলে, সমস্ত কিছু এইভাবে করে। তাহলে শুধু শুধু সে কাজ করবে কেন? করবে না। তার মানে সে চিরকালই বইয়ের কাছ থেকে অডিও ভিজুয়ালে চলে আসবে। আজকে অডিও ভিজুয়াল যেরকমভাবে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে, সেখানে কোনো মানুষ এক্ষুনি একটা মোবাইলে গান শুনতে পারবে, তারপর একটা বক্তৃতা শুনতে পারবে, তারপর একটা নাটক দেখতে পারবে, তারপর একটা সিনেমা দেখতে পারবে, তারপর একটা ওয়েব সিরিজ দেখতে পারবে। এই ছেড়ে হঠাৎ বইয়ে প্রবেশ করবে, এরকম হবে বলে আমি বিশ্বাস করি না। আর যদি বা হয়, সেখানে ইংরেজি পড়বে কি একটা, এই মুহূর্তে যেটা ফ্যাশন দুরাস সেটা পড়বে, কারণ তাতে সে তার যেটা পিয়ার গ্রুপ সেইখানে বেশি অনেক গ্রহণযোগ্য হয়ে উঠবে। কিন্তু একটা লোক বাংলা সাহিত্য পড়বে বসে বসে, কারণ তার খুব ভাল লাগছে, এরকম জিনিসটা উঠে গেছে বলে আমার ধারণা। পরিসংখ্যান আমাকে ভুল প্রমাণ করতে পারে, কিন্তু আমরা সাধারণত চারপাশে যা দেখি তার থেকেই ধারণা তৈরি করি, তার ভিত্তিতে এই কথাগুলো বললাম। পছন্দ না হলে আর কি করব, আপনারা মনে করবেন যে বলেনি, ঠিক আমরা তো এসছি, যেরকম দেবুদাওয়া সবাই বলছেন, এতগুলো মানুষ আলোচনা শুনতে এসছেন, এই আলোচনাটা লিখিত রূপ আপনাদের কাছে প্যাম্পলেট হিসেবে বিলিয়ে দিলে আপনারা কজন পড়বেন আর কজনের কুড়মুড় করে চুড়ে ফেলে দেবেন, এ বিষয়ে আমার সন্দেহ।